পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা 31। আধির একের পর এক ফোন করছে, অথচ তৃতিকা তা দেখেও তোলার প্রয়োজন মনে করছে না। সে চৌধুরী বাড়ি হতে ফিরে এসেছে অনেকক্ষণ আগেই। এখন প্রায় রাত 8টা বাজে। তবে আজ সেই ঘটনার পর তৃতিকার ইয়াসকে পড়ানো হয়নি। সে কাউকে না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। বিষয়টা ঈশানীর নজরে পড়ল। ফিরে আসার সময় শুধু তৃতিকা এইটুকুই বলেছে, আমার সময় চাই। যদিও ঈশানী তৃতিকার চোখ মুখ দেখে আন্দাজ করে ফেলেছে ঘটনা ঠিক কী ঘটেছে, কিন্তু তাতে কি তৃতিকা ওখানে এক মুহূর্তও থাকার প্রয়োজন মনে করেনি। আপাতত সে তার নিজের ঘরেই চুপচাপ বসে রয়েছে। মন মেজাজ খুবই খারাপ। সন্ধ্যায় আধিরের কথা অনুযায়ী কয়েকজন লোক এসেছিল জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তাদের সরাসরি মানা করে দিয়েছে। আর এরপর থেকেই আধির একের পর এক অনবরত কল করে যাচ্ছে। এরই মধ্যে তৃতিকা টের পায় তার বাড়ির সামনে কোনো গাড়ি এসে দাঁড়ানোর শব্দ। তৃতিকা দ্রুত মাথা উঁচিয়ে দেখে, সত্যি সত্যি আধির সাদা কালো চকচকে গাড়িটা বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর এটা দেখা মাত্রই আচমকা সে রুমের লাইট বন্ধ করে দেয়। ওদিকে আধির আবারও তাকে ফোন করতেই সে এবার ফোনটা দ্রুত গতিতে রিসিভ করে। আর অমনি আধির বলে ওঠে, কোথায় তুমি? কেন? উত্তর দাও তৃতি। আমি কোথায় তা জেনে আপনি কি করবেন? রাগ তোলো না আমার। কোথায় আছো তাড়াতাড়ি বলো। আমি সিমরান আপুর বাসায়। এই সিমরানটা আবার কে? আমার পরিচিত, বলেছিলাম আপনাকে। আধির কিছু সময়ের জন্য থামে। এই প্রথম শুনল তৃতিকা বাড়ির বাইরে অন্য কারো বাসায় গিয়ে থাকছে, কিন্তু তার মন বলছে তো অন্য কিছু। আধির জানালার গ্লাস না নামিয়ে তার বাসার জানালার দিকে তাকায়। পরক্ষণে ভারী শ্বাস ফেলে বলল, সত্যি বলছো তুমি তোমার বাসায় নেই? তৃতিকা সামান্য ইতস্তত স্বরে বলে, আপনাকে মিথ্যে বলে আমার কী লাভ? আর প্লিজ আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না, আমার সময় চাই। শুরু হতেই তৃতিকার তিক্ত অভিব্যক্তিতে আধির প্রথমে বিষয়টা এড়িয়ে গেল। এবার সে তৃতিকার উদ্দেশ্যে কপাল কুঁচকে বলল, কি বলতে চাইছো? আমি তোমায় বিরক্ত করছি? তৃতিকা খানিক ফুঁসে উঠেই বলে, তা নয়তো কি? দেখছুনি যখন বারবার ফোন করার পরও ধরছি না, তখন কেন এভাবে বিরক্ত করেন? তৃতি তুমি? কিসের তৃতি? হ্যাঁ, আমি জাহান্নামে যাই না কেন আপনাকে কেন কৈফত দেব? আপনি কে আমার শুনি? তৃতিকার এহেন সব কথাবার্তায় আধির বেশ অবাক হলো। এই মেয়ে আজ এমন কেন করছে? যথারীতি সে বেশ রুক্ষ স্বরেই এবার বলল, তৃতি এবার কিন্তু বেয়াদবি করছো তুমি। আধির এহেন শীতল গম্ভীর কণ্ঠস্বরে তৃতিকা থমকে যায়। তার সাথে কথা বলতে বলতেই তার চোখ ঝাপসা হয়ে এসেছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে ওরাই, সরি, কিন্তু আমার সময় চাই। আমায় একা থাকতে দিন প্লিজ। তৃতিকার কণ্ঠস্বর কিছুটা ভেজা মনে হলো আধিরের। সে কপাল কুঁচকে কিছু একটা ভেবে নিয়ে গাড়ির জানালার কাঁচটা নামিয়ে তার রুমের জানালার দিকে তাকায়। রুমের লাইট বন্ধ দেখে, কিন্তু তার পুরোপুরি বিশ্বাস তৃতিকা কোথাও যায়নি। সে এখনও বাসার ভেতরেই রয়েছে। সে তার উদ্দেশ্যে বলল, তৃতি আমি জানি তুমি তোমার বাসাতেই রয়েছ, কিন্তু মিথ্যে কেন বলছো তা জানা নেই। যাই হোক, তুমি কি ঘুমিয়েছিলে? এই জন্য? না, আমি আপাতত কারোর সাথে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা কথা না বলো, কিন্তু এইটুকু তো বলো তোমার কি হয়েছে? সন্ধ্যা পাঠানো লোকজনদের তুমি ফিরিয়ে কেন দিয়েছো? তুমি কি ফ্ল্যাটে যেতে চাচ্ছ না? তৃতিকার কণ্ঠস্বর ক্রমশই ভেঙে আসে। সে আফসানার তার মৃত বাবা নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, যা তৃতিকা কোনো মতেই মানতে পারছে না। তার একই সাথে রাগ, ক্ষোভ, কষ্ট সবই হচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে অজানায় কোথাও হারিয়ে যেতে। অসহ্য লাগছে তার সব কিছু। একই সাথে সে আধিরের সাথে ধৈর্য নিয়ে কথা বলতে পারল না। ইচ্ছে করলো ফোনটা আছাড় দিতে, কিন্তু নিজেকে কোনো মতে সামলে নিয়ে তৃতিকা কড়া স্বরে বলল, না, আমি আমি আপনার সাথে পরে কথা বলবো, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। তৃতিকা এই বলেই আকস্মাৎ ফোনটা কেটে দেয় এবং অঝরে কাঁদতে শুরু করে। মাথা ঝিমঝিম করছে তার। কি ছেড়ে কি হচ্ছে তার সাথে? তার ভাগ্যটাই এত কেন এলোমেলো? মাথার মধ্যে একের পর এক উল্টাপাল্টা চিন্তা ঘুরতে লাগলো। একদিকে আফসানার কথাবার্তাগুলো তীব্রভাবে তাকে আঘাত করছে, অন্যদিকে জারার বলা সেই সব কথাবার্তা। এবার সে নিজেকে সত্যি সত্যি আধিরের অযোগ্য ভেবে বসলো। আধির তো সরাসরি তাকে এখন অবধি কিছু বলেওনি। সে কি করে নিজে থেকেই এত সব কিছু ভেবে বসলো? তৃতিকার মাথা কাজ করছে না। এবার ইচ্ছে হলো আধিরকে সবটা বলে দিতে। পরক্ষণে ভাবলো সে তাকে কি বলবে। তার বাড়ির লোক তাকে এসব উল্টাপাল্টা কথা বলেছে, অফিসের কলিগরা তাকে নিয়ে সন্দেহ করছে। তৃতিকা এসব ভাবতে ভাবতেই অস্থির হয়ে উঠল। সে নিজেকে কোনো মতে সামলে শুধু এইটুকুই বোঝায়, তার এখন একা থাকা প্রয়োজন। আগে নিজেকে শান্ত করতে হবে, এরপর সকাল হতেই নিশ্চিত একটা ডিসিশন নিয়ে নেবে। পরদিন সকালে আর তৃতিকা ভার্সিটিতে যায় না। মন মেজাজ খারাপ থাকলেও সে সময় মতো সোজা অফিসে চলে যায়।
এবং শুরুতেই আধিরের সাথে দেখা করতে যায়। সে কেবিনে প্রবেশ করতেই আধির আচমকা ফাইল থেকে মুখ তুলে তার দিকে তাকায়। গতকাল কৃতিকাকে বিরক্ত না করে সে তখনই ফিরে চলে এসেছিল, তবে এইটুকু তো জানে যে ঘটনা কি হয়েছে। যথারীতি কৃতিকার হাবভাবেও সে যা বোঝার বুঝে যায়। এবার কৃতিকা কিছুটা এগিয়ে আসার আগেই আধির নিজেই উঠে দাঁড়ায়। কৃতিকার কাছে এগিয়ে দৃঢ় কণ্ঠে বলে, এখানে বসুন। কৃতিকা আধিরকে এক পলক দেখে নিয়ে চুপচাপ চেয়ারে গিয়ে বসে। অমনি আধির গিয়ে কৃতিকার পাশের চেয়ারটা টেনে তার মুখোমুখি ঘুরে বসে এবং কৃতিকার চেয়ারটা নিজের পা দিয়ে ঠেলে নিজের কাছে টেনে আনে এবং তৎক্ষণাৎ নিজের এক হাত কৃতিকার বাহুর পাশে টেবিলের ওপর রাখে। অন্য হাত কৃতিকার চেয়ারে হাতলে ঠেকিয়ে বলল, এবার বলুন আজ ভার্সিটি যাননি কেন? কৃতিকা মাথা নিয়ে চুপচাপ বসে থাকে। কোনো উত্তর না দেওয়ায় আধির নিজেই তার মুখটার দিকে তাকিয়ে পরখ করে বলল, কাঁদছো কেন? কৃতিকা এবারও নিশ্চুপ থাকে। আধির ভারী শ্বাস ফেলে বলল, তোমার কি হয়েছে তাই স্পষ্ট করে বলবে। কি চাও তুমি? কৃতিকা এবার মুখ তুলে আধিরের দিকে তাকায়, নিজেকে খানিক তটস্থ করে বলল, আমি বাড়ি ফিরে যেতে চাই। আধির ভ্রু উঁচিয়ে বলল, মানে? কৃতিকা খানিক ইতস্তত স্বরে বলে, মানে আমি এই শহর ছেড়ে একেবারে চলে যেতে চাই। এই শহরে থাকবো না আমি আমার বাড়িতে চলে যাব। আধিরের চোয়াল খানিক শক্ত হলো। সে গম্ভীর স্বরে কৃতিকার উদ্দেশ্য বলল, আর তোমার পড়াশোনা? জানি না। আধির কিছুটা তাচ্ছিল্যের সহিত হেসে বলে, জানি না বললে তো হবে না কৃতিকা, আমার যথাযথ উত্তর চাই। কৃতিকা মুখ তুলে আধিরের কঠোর চাহনির দিকে তাকায়। সে নিজেও খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে শেষমেশ আধির উদ্দেশ্যে চাপার ক্রন্দনের স্বরে বলে ওঠে, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আধির নির্বিকারে বলে, কি বুঝতে বলছো? অফিসের সবাই আমাদের নিয়ে বাজে বাজে মন্তব্য করছে, আমাদের সন্দেহের নজরে দেখছে। ভাবছে? কি ভাবছে? কৃতিকা খানিকের জন্য থেমে ইতস্তত স্বরে বলে, ভাবছি আমাদের মাঝে বিশেষ কিছু আছে। ও, তা এতে তোমার কি মতামত? এটা কি মিথ্যে অপবাদ? আধির রেহেন কথায় কৃতিকা স্তব্ধ হলো। কি বলবে বুঝে উঠতে পারল না। খানিকটা সময় নিয়ে ইতস্তত ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করেও কিছু বলতে না পেরে সে অস্থির হয়ে উঠে বলল, আমি বাড়ি যাচ্ছি, আমার সময় চাই। এই বলেই কৃতিকা উঠে দাঁড়ায় এবং আধিরকে কিছু বলার সুযোগ না দিয়েই বাহিরে চলে যায়। এদিকে আধির তার যাওয়ার পানে চেয়ে দেখতে দেখতেই ভারী শ্বাস ফেলে আওড়ায়, সময় চাই। কৃতিকা অফিস থেকে বেরিয়ে সোজা নিজের বাড়ি চলে যায়। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সে চৌধুরী মেনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল যা হওয়ার হয়েছে, কিন্তু এই নিয়ে সে ইয়াসকে পড়ানোর ব্যাপারে কখনো হেলাফেলা করবে না। আফসানা কে বা কি তা দেখার বিষয় কৃতিকার নয়। যখন ঈশানী বা হাফসা তাকে বলবে পড়ানো ছেড়ে দিতে, ঠিক তখনই সে পড়ানো ছাড়বে। একই সাথে আর কারো নেতিবাচক বিষয়ে গুরুত্ব দিয়ে এই শহর ছাড়ার চিন্তাও করবে না। পড়াশোনা করতে যখন এসেছে তখন পড়বেই। কৃতিকা বেশ দৃঢ় মনেই চৌধুরী বাড়িতে প্রবেশ করে, তবে গিয়েই যেন বেশ বড়সড় ঝটকা খায়। বাড়িতে আজ তেমন কেউই নেই, তবে ঈশানী আর ইয়াস রয়েছে। ঈশানী তাকে দেখেই বেশ ইতস্তত ভঙ্গিতে বলে উঠল, আমি জানি না কৃতিকা, গতকাল ইয়াসের দাদি তোমায় কি বলেছে, কিন্তু আমার মনে হয় না উনি তোমায় ভালো কিছু বলেছে। যদিও পরবর্তীতে তার কথাবার্তায় আমি অনেক কিছুই আন্দাজ করে ফেলেছি। আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। উনি তোমাকে যাই বলুক না কেন, তুমি প্লিজ তার কথাই কিছু মনে করো না। প্লিজ তুমি আমার ছেলেটাকে পড়ানো বাদ দিও না। ঈশানীর একের পর এক অনুনয় অনুরোধে কৃতিকার বিশেষ কিছু বলার রইল না। একই সাথে আশেপাশে আর তেমন কাউকে না দেখে সে কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করল না। ভালোই হয়েছে গতকালের সেই মহিলাটা আর বাড়িতে নেই, নয়তো এসেই তার মুখটা চোখের সামনে পড়ে তার মুডটাই নষ্ট হয়ে যেত। কৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে ইয়াসের রুমে পড়াতে যায়, কিন্তু তার সাথে কথা বলতে গিয়ে একবারই ইয়াস বলতে লাগলো, জানেন মিস, আজ কি হয়েছে? কৃতিকার মন মেজাজ ভালো নেই। গতকাল বেশি কথাবার্তা বলতে গিয়ে যত কাহিনী হলো। আজ আর একবারই ইয়াসের কথায় তাল না দিয়ে বলল, বাবা আগে পড়াটা শেষ করো, তারপর না হয় তোমার কথা শুনবো। ইয়াস তার কথা গায়েই না লাগিয়ে নিজের মতো বলতে লাগলো, আগে একটু বলে নিই, নয়তো পরে ভুলে যাব। আজ বাড়ির সবাই আধির মামুর জন্য বউ দেখতে গিয়েছে। মজার ব্যাপার, আজ প্রথমবার আধির মামু নিজেও গিয়েছে সেখানে। যদি মামুর সেই বউ পছন্দ হয় তাহলে তাদের বিয়ে হবে, আর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসবে। আমার তো অনেক খুশি খুশি লাগছে, আমার মামুর বউ আসবে। ইয়াসের এহেন কথায় কৃতিকা বেশ অবাক হলো। নিমেষে তার কপাল কিঞ্চিত কুঁচকে গেল। সে না চাইতেও ইয়াসের উদ্দেশ্য বলল, তোমার মামু গিয়েছে মেয়ে দেখতে? তো আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আসবেন দেখে মাম্মামার আমাকে যেতে দিল না। কৃতিকা আর কিছুই বলল না। তার চোয়াল শক্ত হয়ে গিয়েছে, ভেতরে ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। কৃতিকা নিজেকে কোনো মতে সামলে নিয়ে ইয়াসের উদ্দেশ্যে বলল, নাও এখন পড়া শেষ করো। সন্ধ্যা রাতে রাস্তার পাশ দিয়ে একা একা হেঁটে চলেছে কৃতিকা।
আশেপাশে কোনো দিকে তার নজর নেই। মেজাজটা বেশ খিটখিটে হয়ে আছে। প্রায় আরও বেশ খানিকটা পথ পেরোলে তার বাড়ি। আজ ইচ্ছে করে রিকশাও নেয়নি। চারপাশে ঝোপঝাড় এক প্রকার ঘুটঘুটে অন্ধকার, অথচ সেসবে তৃতিকার কোনো খেয়াল নেই। এরই মধ্যে আচমকা তার ফোন বেজে ওঠে। প্রথমবার ইচ্ছে করেই ফোনটা ব্যাগ থেকে বের করার প্রয়োজন মনে করলো না। দ্বিতীয়বার ফোন বেজে উঠতেই সে ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনে জল করতে থাকা মিস্টার খারুস নামটা দেখে সে আনমনেই তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে পড়ল। পরক্ষণে ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বলল, কেন ফোন করেছেন? কোথায় তুমি? বাসায় পৌঁছেছ? তৃতিকা আবারও খানিকটা তাচ্ছিল্যের সহিত তির্যক হেসে বলল, আমাকে নিয়ে আপনার এত কেন চিন্তা বলুন তো? দায়িত্ব পালন করছেন, জানোই যখন তখন আবার জিজ্ঞেস করছো কেন? ছেড়ে দিন না এসব। কিসের দায়িত্ব? ভুলে যান আমায়। আমাকে আমার মতো থাকতে দিন আর নিজের নতুন জীবন শুরু করুন। কি বলতে চাইছো? আধের নির্বিকার গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকা মৃদু হেসে বলে, শুনলাম বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, বউ পছন্দ হয়েছে। তৃতিকার জবাবের আশায় চুপ থাকে। আধের কিছুক্ষণ কোনো কথাই বলে না। পরক্ষণে মৃদুস্বরে জবাব দেয়, হুঁ। দেখতে অনেক সুন্দর, তাই না? হুম। তৃতিকা আবারও হেসে ফেলে। না চাইতেও বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অজান্তেই চোখ টলমল করে ওঠে। সে ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলায়, কিন্তু কিছু বলার মতো আর সামর্থ্য হয় না তার। বুক ভার হয়ে এসেছে। গলার মাঝে যেন কাটার মতো কিছু বিঁধছে। তৃতিকা আর সহ্য করতে না পেরে ফোনটা কেটে দেয়। তৃতিকা নিজের ওড়না শক্ত করে চেপে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। চারপাশে কে আছে না আছে তাতে তার একটুও ধ্যান নেই। এর মধ্যে আধির আবারও ফোন করে। তৃতিকা ফোনটা ধরবে না ভেবেও রিসিভ করে। অমনি আধির বেশ রুক্ষ স্বরে বলে ওঠে, কথা শেষ হওয়ার আগেই কল কেন কেটেছ? তৃতিকা ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে বলল, বলুন কি বলবেন? কোথায় আছো তুমি? আপনি কি চান বলুন তো? আপনি কি আমাকে শেষ করে দিতে চান? তৃতিকার ভেজা কণ্ঠস্বরে আধের আর কিছুই বলে না। আবারও নিস্তব্ধতায় তৃতিকার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কিছুটা ফুপিয়ে বলে ওঠে, ভালো থাকুন। এই বলে সে ফোনটা কাটতে নেবে এমন মুহূর্তে আচমকা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। আচমকা তার পেছন হতে কালো ছায়া নেয় কেউ এসে তার মুখে কিছু একটা চেপে ধরে। নিমেষেই যেন তৃতিকার সম্পূর্ণ দুনিয়াটা ঘুরে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই তার মস্তিষ্ক অচল হয়ে পড়ে এবং সে সম্পূর্ণরূপে জ্ঞান হারায়। তৃতিকার জ্ঞান ফিরতেই ছটফটিয়ে বসে পড়ে। রাত এখন কয়টা বাজে তা তার জানা নেই এবং সে আদতে কোথায় রয়েছে তাও সে জানে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা কোনো ফ্ল্যাট বাসা, কিন্তু সম্পূর্ণ অপরিচিত এক জায়গা। আর সে বর্তমানে রুমের বিছানায় বসে রয়েছে। নিমেষেই তৃতিকা আতঙ্কিত হয়ে ওঠে। আবারও সেই রকম ঘটনা। এবার না জানি তার সাথে কি হতে চলেছে। তৃতিকা আর নিজেকে ঠিক রাখতে পারল না। আশেপাশে কেউ নেই। একটা বদ্ধ ঘরে সে এভাবে। তৃতিকা কাঁদতে গিয়ে আচমকা একটা বিষয় লক্ষ্য করে চমকে ওঠে। তার হাতে এসব কি? মেহেদি। নিমেষেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। দু হাত ভর্তি মেহেদি দিয়ে সাজানো। মেহেদি শুকিয়ে গেল, ধোয়া এখনো বাকি। এর মধ্যে আচমকা তার নজর দুই হাতের তালুতে পড়তেই সে আরেক দফায় বিস্মিত হলো। এক হাতে লেখা মিস্টার খারুস, অন্য হাতে মিসেস তেতোকা। তৃতিকা বিস্ময়ে বুঝে উঠতে পারছে না এসব কি। এগুলো সত্যি নাকি স্বপ্ন? আশেপাশে তাকিয়ে দেখে পুরো ঘরে এই বিছানাটা ব্যতীত আর তেমন কিছুই নেই। দূরে একটা টেবিল আর আলমারি রাখা। একই সাথে রুমের এক কোণায় জ্বলছে সাধারণ একটা লাইট বাল্ব। এরই মধ্যে আচমকা দরজার শব্দ হয়। তৃতিকা চমকে সেদিকে তাকাতেই দরজা ঠেলে দুজন মানুষ বিস্তর হেসে ভেতরে প্রবেশ করলো, যাদের দেখা মাত্রই তৃতিকা আরেক দফায় বিস্মিত হলো। ঈশানী এসেছে হাতে গাঢ় লাল রঙের বেনারসি শাড়ি নিয়ে, যাতে সোনালি রঙের সুতোয় নিখুঁত কারুকার্য করা। ঈশানীর পরনেও বেশ ভারী পোশাকের সাজসজ্জা। নীল রঙের জামদানি শাড়ির সাথে মোটা অলংকার। তার সাথে আসা ইয়াসের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। চুলগুলো পরিপাটি করে গোছানো, পরনে সাদা সোনালি পাঞ্জাবি, পায়ে কালো রঙের চকচকে জুতো। হাবভাবই যেন আলাদা। তৃতিকা তাদের দেখে অবাক হলেও তারা দুজন নির্বিকারে তার দিকে এগিয়ে এলো। আর ইয়াস তো একেবারে তীব্র উল্লাসের সহিত চিল্লিয়ে তার কাছে দৌড়ে এসে বলল, ইয়ে, আমার তেতোকা মামি ঘুম থেকে উঠে গিয়েছে। এবার খুব তাড়াতাড়ি বিয়ে খাবো আমি। তৃতিকা ইয়াসকে শুধু চেয়ে চেয়ে দেখল। ঈশানী তার কাছে এগিয়ে আসতে সে তার উদ্দেশ্যে অবাক স্বরে বলল, আপু এসব কি? ঈশানী বিস্তৃত হেসে বলল, যা দেখছো তাই। এখন দ্রুত হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসো দেখে মেহেদি কেমন দিয়েছি আমি। এই বলে সে তৃতিকার হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে বলল, মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে। আমার তো এখন নিজের প্রতিই গর্ব হচ্ছে। অবশ্য হাত জোর এত সুন্দর বলেই এটা সম্ভব হয়েছে। যাই বলি না কেন, ভাই কিন্তু আমার জিতেছে। এই বলে ঈশানী আকস্মাৎ হেসে ফেলে। অন্যদিকে তৃতিকা বিস্ময়ের সাথে শুধু চেয়ে থাকে। কোনো কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার।
এরই মধ্যে ঈশানী তার উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি হয়তো এখন স্বাভাবিক হতে পারছো না, তবে হাতে কিন্তু সময় নেই। রাত 12টা বাজার আগেই তৈরি হতে হবে তোমায়। তাই বোন, প্লিজ দ্রুত ফ্রেশ হয়ে এসো। তোমার শাড়ি পরাতে হবে, সাজাতে হবে, কত কাজ বাকি। দেরি হলে ভাই রাগ করবে। তৃতিকাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঈশানী তাকে জোর করেই ওয়াশরুমে পাঠায়। অতঃপর সে ফ্রেশ হয়ে এলেই শাড়িটা বেশ সুন্দর মতো পরিয়ে দেয়। চুলগুলো খোপা করে বেঁধে দিয়ে বেলি ফুলের গাছটা বেঁধে দেয়, কিন্তু মেকআপ করানোর সময় সে থেমে যায়। আধে তাকে বলেই দিয়েছে যেন অতিরিক্ত মেকআপ না করায়, কিন্তু বিয়ে বলে কথা, ঈশানীও চেয়েও আর আধেরের কথা মানতে পারল না। হালকা করে হলেও তৃতিকার মেকআপটা সে সম্পূর্ণ করলো, যদিও গহনা এখনো আনা হয়নি, তাই ওটা বাদ রয়ে গিয়েছে। তৃতিকাকে পুরোপুরি সাজানোর পর ঈশানী তাকে এক নজরে পরখ করেই বিস্তৃত মুচকি এসে আওড়ায়, মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগুক, এত সুন্দর ভাবি আমার। তৃতিকার কোনো অনুভূতিই জাগছে না, এখনও সবটা স্বপ্নের মতো ঠেকছে। সে খুব করে চাইছে সরাসরি আধিরের সাথে কথা বলতে। এরই মধ্যে রুমের ভেতরে আকস্মাৎ আধিরের আগমন ঘটে। বরাবরের মতো আজও তাকে সাদা পাঞ্জাবিতেই দেখা গেলেও তার বর্তমান সাজসজ্জা বেশ ভিন্ন। পাঞ্জাবির ডিজাইন, হাতে তার চেহারার ভাবভঙ্গি সবটাই অনেক বেশি আকর্ষণীয়। পাঞ্জাবির গলা ও হাতার দিকটায় সোনালি সুতোর নকশা করা, চোখে মুখে অদ্ভুত দীপ্তি, ঠোঁটের কোণে বিস্তৃত মুচকি হাসি। আকস্মাৎ আধিরকে রুমে প্রবেশ করতে দেখে ঈশানী অবাক স্বরে তার উদ্দেশ্যে বলল, ভাই তুমি এখন কেন এসেছো? এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আধির মৃদু হেসে তার উদ্দেশ্যে বলে, এই না, আমি বেশি সময় নেব না, জাস্ট 2 মিনিট। এই বলেই সে চোখের ইশারায় ঈশানীকে বাহিরে যেতে অনুরোধ করে। ঈশানীও হেসে ফেলে বাহিরে চলে যায়। ঈশানী চলে যেতেই আধির তৃতিকার দিকে নজর ফেরায়। বিছানার মাঝে আস্ত এক গাঢ় লাল রঙের গোলাপ ফুল যেন বসে রয়েছে। আধির তাকে দেখে ভারী শ্বাস ফেলে এগিয়ে যায়। বিছানায় হাঁটু গেড়ে তৃতিকার সামনে চুপটি করে বসে। তাকে অপলক দৃষ্টিতে মুগ্ধ চাহনিতে তাকিয়ে দেখতে থাকে। তৃতিকাও তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই আকস্মাৎ ফুঁপিয়ে ওঠে। হঠাৎ এহেন কাণ্ডে আধির বেশ ঘাবড়ানো স্বরে, আরে আরে, মেকআপ নষ্ট হয়ে যাবে তো। এই বলে সে তৃতিকাকে ছুতে নিলে সে আধিরের বাহুতে হাত দিয়ে আঘাত করে বলল, আপনি যে এত খারাপ তা আমি স্বপ্নেও ভাবিনি, অসভ্য পুরুষ। আধির মিথ্যে ব্যথা পাওয়ার অতিরঞ্জিত ভঙ্গিতে তৃতিকার উদ্দেশ্যে আরফ, বিয়ে হওয়ার আগে এভাবে বর নির্যাতন করছো, এটা কিন্তু ভারী অন্যায়, তোমার নামে মামলা করে দেব আমি। তৃতিকা নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, আপনি আমার সাথে মশকরা করছেন? জানেন আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এবারও হয়তো। তৃতিকা এই বলেই কেঁদে ফেললে আধির 2 হাতে তৃতিকাকে আগলে জড়িয়ে ধরে। আধিরের বুকে তৃতিকার ঠাঁই হতেই সে আরও বেশি ফুপিয়ে ওঠে। অমনি আধির তাকে নিজের সাথে মিশিয়ে ওরা, এভাবে কাঁদে না পাকনি বউ। আপনি যেভাবে পাকনামি করেন তাতে এছাড়া আর ভালো অপশন আমি খুঁজে পাইনি। সবার কথা শুনে নিজে নিজেই বেশি বুঝেছেন, অথচ আমাকে বোঝার চেষ্টা করেননি। সমস্যা নেই, আজ রাতেই যা যা বোঝানোর তার সবটাই আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো আমি। আধির এহেন কথায় তৃতিকা আকস্মাৎ চমকে ওঠে, মাথা তুলে আধিরের দিকে তাকায়। অমনি আধির অদ্ভুতভাবে তীর্যক হেসে তার মুখের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে, এখনই ঘাবড়ালে চলবে, কেবল তো শুরু। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না মিস তৃতিকা রায়ন চৌধুরী। তৃতিকা আধিরের হাবভাবে কিঞ্চিত ঢোক গিলে ওরা, কি বলতে চাইছেন আপনি? আধির পুনরায় বিস্তৃত হেসে বলে, অনেক কিছুই। আপাতত স্বাভাবিক হও, তোমার জন্য বাইরের চমৎকার এক সারপ্রাইজ অপেক্ষা করছে।